যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে রপ্তানিতে বড় ধাক্কার শঙ্কা, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। বিমস্টেক চেয়ারম্যান হিসেবে আঞ্চলিক সম্পর্ক উন্নত করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শুধু নির্বাচনমুখী সংস্কার চায় বিএনপি, আগে গণহত্যার বিচারের দাবিতে অনড় এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বিশ্ব বাণিজ্যের রীতিনীতি গুড়িয়ে দিয়ে রিসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তবে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে, যার মধ্যে আছে কেবল আমদানি ও বাণিজ্য ঘাটতির হিসাব। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। নতুন করে 37% শুল্ক আরোপের ফলে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 52%। এই অবস্থায় আজ সন্ধ্যা 7:30টায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে আসিফ সুমিতের প্রতিবেদনে। বাংলাদেশের বাজারে মার্কিন পণ্যের উপর শুল্ক অনেক বেশি। এই যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে নতুন করে 37% শুল্ক আরোপ করেছে। আগের 15% সহ এখন শুল্ক দাঁড়ালো 52%। ট্রাম্প প্রশাসন বলছে বাংলাদেশে মার্কিন পণ্যে 74% শুল্ক রয়েছে, যদিও সংশ্লিষ্টরা বলছেন বাস্তবিক অর্থে তা 10%-এর বেশি নয়। মার্কিন পণ্যের ওপর 74% শুল্কের এই হিসাব কিভাবে আনা হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। 10% Bangladesh. কোনো দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে আমদানি মূল্য দিয়ে ভাগ করে শতাংশে রূপান্তর করা হয়েছে। আর এই সংখ্যাকে ওই দেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক হার বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $8.4 বিলিয়ন, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে $2 বিলিয়ন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং রপ্তানির পরিমাণ বিবেচনায় এনে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে দাবি। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $836 কোটি পণ্য। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $221 কোটি পণ্য। এই হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $615 কোটি। বাণিজ্য ঘাটতিকে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তার শতাংশ ধরে ট্যারিফ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সূত্র অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এ হার 74%। এর অর্ধেক বা 37% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যে। যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য তুলা, এছাড়াও খাদ্যশস্য, বীজ, সয়াবিন, গম, ভুট্টা, যন্ত্রপাতি এবং লোহা ও ইস্পাত পণ্যও আসে বাংলাদেশে। তবে এসব পণ্যে শুল্ক আরোপের পরিমাণ খুবই কম। এনবিআরের তথ্য বলছে 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে $262 কোটি পণ্য। এর মধ্যে $133 কোটি পণ্য আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয়নি, যেমন গম ও তুলার মতো পণ্যে শুল্ক কর নেই। এরপরও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যে গড়ে 4.48% শুল্ক কর দিতে হয়েছে। সব মিলিয়ে কাস্টমস শুল্ক কর আদায় করেছে 1,411 কোটি টাকা। বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ তথ্য বলছে 2023 সালে বাংলাদেশে মার্কিন পণ্যে গড় প্রযোজ্য শুল্ক হার ছিল 14.1%, অথচ ট্রাম্প প্রশাসনের দাবি 74%। সুতরাং WTO এর তথ্যের সঙ্গে ট্রাম্পের দাবির আকাশ পাতাল ফারাক। তাই তো ট্রাম্প প্রশাসনের এই তথাকথিত জটিল শুল্ক হারকে আসলে প্রতারণা বলে দাবি করছেন বিশ্ব নেতারা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় আঞ্চলিক সম্পর্ক ও যোগাযোগ উন্নত করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কূটনীতিকরা বলছেন ভারতকে নিয়ে এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে যা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে।
বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ব্যাংককে ষষ্ঠ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিনের সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তা বাংলাদেশের জন্য যথেষ্ট ইতিবাচক মন্তব্য করে এই কূটনীতিক বললেন, সব বিষয় আশার আলো না দেখলেও পরিবর্তন আসতে পারে বেশ কিছু জায়গায়। এখানে একটা সুযোগ তৈরি হবে বাংলাদেশ যদি কোনো উদ্যোগ নিতে চায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে বিমস্টেকের সহযোগিতার জন্য কিন্তু ওই রকম সার্কের মতো কোনো জটিলতা নাই। মোরলেস সকলেই সহযোগিতা করতে আগ্রহী। ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতের সাথে আগামীর সম্পর্ক নিয়েও কথা বলেন সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু সেন্সিটিভিটি আছে, এখনকার আঞ্চলিক পরিবেশ বলেন, বৈশ্বিক পরিবেশ বলেন, সেই বিষয়গুলো একটু মনে রাখলে বোধহয় ভালো হবে। আর বাংলাদেশ তো আমরা সকলের সাথেই বন্ধুত্ব চাই, সকলের সাথে কাজ করতে চাই। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনমুখী জরুরি সংস্কার বাস্তবায়ন করে দ্রুত ভোটের দিকে এগোনোর তাগিদ দিয়েছে বিএনপি। আর জুলাই গণহত্যার বিচারকে দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ জামায়াত ইসলামীর। তবে সংস্কার ও নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মাঠ জমাতে দলগুলোর ভাবনা নিয়ে আকবর হোসেন সুমনের প্রতিবেদন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বঞ্চিত ও নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর সরব হয়েছে। নির্বাচন সামনে রেখে তৃণমূল থেকে শক্তিশালী ভিত তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে। এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে নতুন দলও। বহুমুখী কর্মসূচিতে দীর্ঘ বিরতির পর আবারও জমে উঠেছে রাজনীতির মাঠ। অন্তর্বর্তী সরকারের হাতে থাকা সময়ের মধ্যে চলমান সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে মিশ্র ভাবনা রাজনৈতিক দলগুলোর। নতুন দল এনসিপি গণহত্যার বিচারকেই সামনে নিয়ে এগোতে চায়। যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এই হচ্ছে আমাদের পলিটিক্যালি আমাদের অবস্থান। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি বন্ধের জন্য আমরা কর্মসূচি করেছিলাম। ঈদের পরেও আমাদের সংগঠিতভাবে সেই কর্মসূচির দিকে দেওয়া হবে। এদিকে সংস্কার, বিচার কার্যক্রম ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে এমন ভাবনায় সংস্কারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলামী। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের কোনো সংস্কার করে নেই। সবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু সংস্কার না, নিজেদের ক্ষমতায় থাকা। এই জন্য আমরা বলছি যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগে সংস্কার সম্পন্ন করতে হবে, এরপরে নির্বাচনের দিকে যেতে হবে। নির্ধারিত সময়ে অসম্পন্ন সংস্কার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিয়ে নির্বাচনকেই সামনে রাখছে বিএনপি। বিশ্লেষণ করে দেখেছি এমন কোনো সংস্কার নেই, শুধু সাংবিধানিক সংস্কার সংশোধনী ব্যতি রেখে যে সংস্কারগুলো 1-1.5 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব নয়। যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা জাতীয় সংসদের, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ডিসেম্বরকে সামনে রেখে উনি সকল কার্যক্রম চালাচ্ছেন। আর বিচার কার্য প্রত্যাশিত পর্যায়ে নিতে প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়ানোর পরামর্শ দিয়েছে বিএনপি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনায় 15 জন আহত হয়েছেন। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটা আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া নয়, এটি শরীয়তপুরের জাজিরায় বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায়। সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ শুরু হয়। সে সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হয় কমপক্ষে 15 জন। এখন পর্যন্ত 15 জনকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি আমাদের এখানে। তো এদের মধ্যে 2 জনের একটু গুরুতর আহত ছিল, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। পুলিশ জানায় এর আগেও তাদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণে 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। সিঙ্গাপুর থেকে ফিরেছে গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা, ভালো আছে আগের চেয়ে। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ ৭ বছরের শিশু মুসা সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর এখন আগের চেয়ে ভালো আছে। তবে তার শরীরের ডান পাশ অবশ রয়েছে। ২১শে টেলিভিশনকে টেলিফোনে এইসব তথ্য জানিয়েছেন তার বাবা মোস্তাফিজুর রহমান। শিশু মুসা এখন ঢাকা সিএমএইচে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছে। মফিউর রহমানের রিপোর্ট। ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ, রক্ত ঝরছে রাজপথে। ১৯শে জুলাই রাজধানী রামপুরায় মেরাদিয়াহাট এলাকায় নিজ বাসার নিচে গুলিবিদ্ধ হয় ৭ বছরের শিশু মুসা ও তার দাদি। বাড়ির মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন জুমার নামাজের পর উত্তাল আন্দোলন ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু গুলি চালায় পুলিশ। বাসার গেট ভেদ করে গুলিতে আহত হয় মুসা ও তার দাদি। হাসপাতালে নেয়ার পথে মারা যান মুসার দাদি। ওরা ছিল ৬ তলায়, ৬ তলার থেকে দাদি নাতি প্লাস নিচে নামানোর সময় ওর নিচে গুলি খাইছে। তো এই গুলিটা প্রথমে লাগার পর এটা কেচি কেটে লাগার পরে অ্যাঙ্গেলে চলে গেছে। অ্যাঙ্গেলে নিয়ে মুসা ছিল ভিতর দিকে, তো ওর দাদির পেটের ভিতরে গুলিটা লাগিয়া ওই মুসার মাথা দিয়ে ফুরফুর হয়ে গেছে। মুসাকে তাৎক্ষণিক নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে জুলাইয়ের ২৬ তারিখ আনা হয় সিএমএইচে। আরও উন্নত চিকিৎসার জন্য গত বছর ২২শে অক্টোবর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। ৫.৫ মাস চিকিৎসা শেষে ৩রা এপ্রিল রাতে দেশে ফেরে শিশু মুসা। তাকে রাখা হয়েছে ঢাকা সিএমএইচে। শিশুটির বাবা জানিয়েছেন, আগের চেয়ে ভালো আছে মুসা। সিঙ্গাপুর থেকে আসার পর অবস্থা ভালো আছে। এখন হলো ডাক্তারদের অবজারভেশনে আছে, হয়তো কিছুদিন অবজারভেশনে থাকার পর তারা ডিসাইড করবে যে কি করবে। এদিকে শিশু মুসার বিষয়ে চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তার বাবা। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, শেষ করছি সন্ধ্যার ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে রপ্তানিতে বড় ধাক্কার শঙ্কা, কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। বিমস্টেক চেয়ারম্যান হিসেবে আঞ্চলিক সম্পর্ক উন্নত করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শুধু নির্বাচনমুখী সংস্কার চায় বিএনপি, আগে গণহত্যার বিচারের দাবিতে অনড় এনসিপি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।